আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্স শিখব। অনেকদিন আগে যখন আমি ক্লাস 6-7 এ পড়তাম, তখন যখন আমাকে টেন্স শেখানো হয়েছিল, তখন যদি আমাকে কেউ এইভাবে টেন্স শেখাতো, তাহলে আমার ইংরেজি শেখাটা আরো অনেক আগে থেকে সহজ হতো। আমাকে যখন টেন্স শেখানো হয়েছিল, তখন শুধুমাত্র অ্যাক্টিভ ফর্ম শেখানো হয়েছিল। 12টা টেন্সের অ্যাক্টিভ ফর্ম শেখানো হয়েছিল। কিন্তু তখন যদি আমাকে কেউ 12টা টেন্সের অ্যাক্টিভ ফর্মের সাথে সাথে প্যাসিভ ফর্মটাও শিখিয়ে দিত, তাহলে ইংরেজিতে পারদর্শী হতে আমার যতটা সময় লেগেছে বা যতটা বড় হওয়ার পরে আমি ইংরেজিতে পারদর্শী হয়েছি, আমি তারও আগে পারদর্শী হয়ে যেতাম। অর্থাৎ 6-7 পড়া অবস্থাতেই আমার ইংলিশের ভিতটা খুব সহজ হয়ে যেত। তাই আজকে আমরা ইংরেজি শিখব, টেন্স শিখব, অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয়টি সহ। আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে আবার সিম্পল প্রেজেন্টও বলে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হয় সেটা আমরা জানি। যেমন এখানে আমি বাক্য লিখে রেখেছি, আমি ডাকি। আমরা সবসময় আমার ক্লাসগুলো তোমরা যারা করছো তারা জানো যে আমি সবসময় বাংলা বাক্যের শেষে কেমন আছে, কি আছে, এগুলোর উপরে নির্ভর করে তারপরে তার ইংরেজিটা করি। বাংলা বাক্যের উপরে নির্ভর করে এটা করি কি কারণে? কারণ আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি। তাই বাংলা থেকে ইংরেজি করা ছাড়া আমাদের আসলে আর কোনো উপায় নাই। এভাবে করতে করতে যখন আমরা একসময় অনেক পারদর্শী হয়ে যাব, তখন আমাদেরকে বাংলাটা না ভাবলেও চলবে। কিন্তু প্রথম অবস্থায় বাংলাটা ভেবেই তারপরে আমাকে ইংরেজি করতে হবে, যেহেতু আমি বাঙালি। অনেকেই বলে যে ইংরেজি করতে হলে ইংরেজি দিয়েই করতে হবে। সেটা যে ইংরেজ, যার বাবা মা ইংরেজ, যারা ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে কথা বলা শুনতে শুনতে বড় হয়েছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। বাঙালির ক্ষেত্রে এটা প্রযোজ্য না যে ইংরেজি দিয়ে ইংরেজি শিখতে হবে। বাঙালিকে বাংলা দিয়েই ইংরেজি শিখতে হবে। তাহলে দেখো, এই যে এখানে বলছে আমি ডাকি, এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিভাবে বুঝবো? এই যে আছে ডাকি, বাংলা বাক্য শেষে যদি থাকে ডাকি, বলি, করি, শুনি। আমি ডাকি, আমি বলি, আমি করি, আমি শুনি। তুমি যাও, তুমি বলো, তুমি শুনো, তুমি দেখো, তুমি হাসো, তুমি কাঁদো, আপনি কাঁদেন, আপনি আসেন, আপনি যান, আপনি বলেন, আপনি খান, আপনি বসেন। এই যে আমি এতবার এগুলো কেন বললাম, কারণ তোমরা এটা বুঝে নাও। তোমার কাছে যদি নোট খাতা থাকে সেগুলোতে লিখে নাও যে বলি, করি, শুনি, দেখি, যাই, হাসি, করি, কাঁদি, ঘুমাই, এরকম এই বাক্যের শেষে যদি এরকম থাকে, তাহলে পারে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। এবং প্রেজেন্ট ইনডিফিনিটকে আবার সিম্পল প্রেজেন্টও বলা হয়ে থাকে। তাহলে আমি ডাকি, আমরা জানি ইংরেজি বাক্য সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে সাবজেক্ট হচ্ছে আমি। তারপরে কি ডাকি, ডাকার ইংরেজি হচ্ছে কল, আই কল। আমি প্রথমে খুব সহজ বাক্য নিয়েছি এই কারণে যাতে বোঝাতে সহজ হয়, কারণ অ্যাক্টিভ প্যাসিভ দুইটাই বোঝাবো, এই কারণে আমি সহজ বাক্য নিয়েছি। আস্তে আস্তে আমরা কঠিন বাক্য করব। এখন এই যে আমি ডাকি, আই কল, এখান থেকে আমার স্ট্রাকচারটা আমি এখান থেকে বুঝে নিব। প্রথমে কি হয়েছে? সাবজেক্ট, তারপরে যে কল, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা মেন ফর্ম, অর্থাৎ V1। তারপর যদি পরে কিছু থাকে, সেটা বাংলা বাক্য যদি থাকে তা আমি বসাই নেব। তাহলে মেনলি হচ্ছে সাবজেক্ট প্লাস V1। এখন এরকম আমি ডাকি, আই কল, তুমি যাও, ইউ গো, সে আসে, হি কামস। সে আসে, এখানে এস বা ইয়েস যুক্ত হয়ে যায় কেন? কারণ হি, শি, ইট, এগুলোর ক্ষেত্রে কিন্তু, বা যে কোনো নাম, রহিম, করিম, সুমন, এগুলোর ক্ষেত্রে কি হয়? এস বা ইয়েস যুক্ত হয়ে যায়। যেমন এখানে আছে আমি ডাকি, এখানে যদি আমি ডাকি না থেকে যদি থাকতো সে ডাকে, তাহলে কি হতো? তাহলে কিন্তু এখানে এস যুক্ত হয়ে যেত, যদি এখানে শি হতো, তাই না? এস বা ইয়েস যুক্ত হতো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বৈশিষ্ট্য, যে ভার্বের প্রথম রূপের সঙ্গে হি, শি, ইট অথবা কোনো নাম, রহিম, করিম, সুমন, এগুলোর শেষে, ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়, যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে আমরা অ্যাক্টিভ, এই যে এই স্ট্রাকচারটাকে আমি বলছি এটা অ্যাক্টিভ স্ট্রাকচার। এরপরে দেখো, অ্যাক্টিভ স্ট্রাকচার আর একটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। এখন অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি এটা আমরা বুঝবো, তার আগে আমাকে এই প্যাসিভ যে বাক্যটা, এটা আমরা ইংরেজি করব, তারপর বুঝবো। এখন আমি ডাকি, আই কল, তুমি যাও, ইউ গো, সে আসে, হি কামস, এটা আমরা সবাই করি। কিন্তু
আমি ডাকি এই বাক্যটা যদি এরকম হয়, আমাকে ডাকা হয়, তাহলে তার ইংরেজিটা কি হবে? আমি ডাকি, আই কল, আমাকে ডাকা হয়, তার ইংরেজি হবে আই অ্যাম কল্ড, CALLED। তাহলে এটার স্ট্রাকচারটা কেমন হলো দেখো তো। এটার স্ট্রাকচারটা হলো, এটা হচ্ছে সাবজেক্ট, এখানে অ্যাম, অর্থাৎ এটা কি বি ভার্ব, তাই না? তাহলে সাবজেক্ট অনুযায়ী এখানে অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে। আই আছে তাই অ্যাম হয়েছে। যদি শি থাকতো বা হি থাকতো তাহলে ইজ হতো, বা যদি ইট থাকতো তাহলে ইজ হতো। আই অ্যাম কল্ড, কল্ড এটা কি ভার্বের তৃতীয় রূপ, প্লাস V3। এখন কথা হলো, এটাকে আমি বলছি প্যাসিভ, এটাকে আমি প্যাসিভ বলছি। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে প্যাসিভে সবসময় ভার্বের তৃতীয় রূপ বসবে, এটা সবসময় মাথায় ঢুকাই নিতে হবে যে প্যাসিভে সবসময় ভার্বের তৃতীয় রূপ বসবে। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, আমরা এগুলোকে বলবো হচ্ছে বি ভার্ব, এবং তারপরে হচ্ছে কি V3, এটা হচ্ছে প্যাসিভ। এখন যেটা মেন জিনিস, বোঝার জিনিস, সেটা হচ্ছে অ্যাক্টিভ কাকে বলে আর প্যাসিভ কাকে বলে। উপরের বাক্যটা আমি পড়ি, বলছে আমি ডাকি, এখানে কাজ কি? ডাকা। এই ডাকার কাজটা কে করে? আমি। এই আমিটা বাক্যের মধ্যে উপস্থিত, এই কারণে এটা অ্যাক্টিভ, এই বাক্যটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসে আছে। আর এখানে বলছে আমাকে ডাকা হয়, আমাকে ডাকা হয়, কাকে ডাকা হয়? আমাকে। কে ডাকে সেটার উল্লেখ কিন্তু এখানে নাই। কেউ একজন ডাকে, বুঝতে পারছি যে আমাকে ডাকা হয়। কে ডাকে সেটা কিন্তু এই বাক্যে, যে ডাকছে সে কিন্তু এই বাক্যতে নাই। তাহলে যেহেতু যে ডাকছে সে এই বাক্যতে নাই, এই কারণে এটা হলো প্যাসিভ। এবং যেহেতু বাক্যটা প্যাসিভ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমাদের বাক্যের ধরনটা হয়েছে আই অ্যাম কল্ড, বাক্যের গঠনটা হয়েছে এরকম, এরকম হয়নি। এটা কি? সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী থাকবে হচ্ছে বি ভার্ব, এবং এটা থাকবে ভার্বের তৃতীয় রূপ। প্যাসিভ হলে ভার্বের তৃতীয় রূপ থাকবেই থাকবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা আর একটা উদাহরণ করব, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। এই যে বলছে আমি কাজটি করি, এটাও খুব সহজ বাক্য, এটার ইংরেজি তোমরা জানো। তো প্রথমে আমাকে এটা ইংরেজি করতে হলে আমাকে দেখতে হবে কি, এই যে বাক্যের শেষে আছে করি, তা আমি একটু আগেই কি বললাম? করি, বলি, শুনি। আমি করি, আমি বলি, আমি দেখি, সে ডাকে, সে যায়, সে বুঝে, আপনি করেন, আপনি দেখেন, আপনি আসেন। এগুলো কি হবে? এগুলো হচ্ছে সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কথা হলো, যখনই আমি ইংরেজি করব তখন আমাকে আগে দেখতে হবে যে এটা কোন টেন্স। তো এই যে করি, বলি, যাই, খাই, এটা তো আমি বুঝে গেলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরেই আমাকে বুঝতে হবে যে এটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ। এখন অ্যাক্টিভ না প্যাসিভ এটা বুঝতে হলে আমাকে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? ওই যে কাজটা হচ্ছে সেই কাজটা দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে বলছে যে আমি কাজটি করি, তাহলে আমি প্রশ্ন করি কে করে? আমি। কে করে? আমি। যদি তো সে কাজটি করে, কে করে? সে। তাহলে যে কাজ করে সে যদি বাক্যের মধ্যে উপস্থিত থাকে তাহলে সেটা হবে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ যদি হয়, তাহলে আমরা এই অ্যাক্টিভের স্ট্রাকচার অনুযায়ী এটার ইংরেজি করি। তাহলে প্রথমে আমাকে বসাতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি? আমি, আই। তারপরে হবে ভার্বের মেন ফর্ম, মেন ফর্ম করা হচ্ছে কি? এখানে আছে করা, তো করা হচ্ছে ডু, ডিড, ডান। তাহলে প্রথমটা নিতে হবে, আই ডু কাজটি, দ্য ওয়ার্ক। আমি কাজটি করি। এখন এইটাই আবার যদি এরকম হয় কথাটা, যে কাজটি করা হয়, তাহলে এই যে করা হয়, বলা হয়, বাক্যের শেষে যেই থাকে এরকম, করা হয়, বলা হয়, ডাকা হয়, শোনা হয়, যাওয়া হয়, আসা হয়, এরকম যদি থাকে, এবং যদি আমি প্রশ্ন করি যে কাজটি করা হয়, কে করে? কাজটি তো আর নিজে নিজে হয়ে যেতে পারবে না, কাজটা তো নিজে নিজে করতে পারবে না। আমি যদি প্রশ্ন করি কাজটি করা হয়,
কে করে, এই বাক্যের মধ্যে কি আছে যে সে করে, রহিম করে, শোভন করে, এই বাক্যের মধ্যে কি আছে? নাই। এখানে সরাসরি কাজটি করা হয়, কে করে সেটা নাই। তাহলে আমাকে বুঝতে হবে যে এটা হলো প্যাসিভ। প্যাসিভ হলে তাহলে আমাকে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমাকে প্যাসিভ হলে এখন আমাকে কোন স্ট্রাকচার অনুযায়ী করতে হবে? এবারেই প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমার থাকবে সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে হচ্ছে কাজটি, তাহলে এটা হচ্ছে দি ওয়ার্ক। তারপরে সাবজেক্ট অনুযায়ী থাকবে কি এম, ইজ, আর। এখন প্রশ্ন হলো এখানে এম হবে, ইজ হবে, না আর হবে? দেখো, আই, এর সঙ্গে হবে এম। উই, এর সঙ্গে হয় আর। ইউ, এর সঙ্গে হয় আর। আবার ইউ মানে তুমি, আর ইউ মানে আবার বোঝায় তোমাকে, তোমাদের। এই ইউ মানে যখন তোমাদের বোঝাবে তখনও হবে আর। কিন্তু যদি হি, সি, ইট অথবা কোনো নাম বোঝায় তখন তার সাথে হবে হচ্ছে ইজ। আর দে, এটার সঙ্গে আবার হবে হচ্ছে আর। তো আই আর উই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন এগুলোর সাথে হয় হচ্ছে, আয়ের সঙ্গে হয় এম, উইয়ের সঙ্গে হয় আর। ইউ তুমি, আর ইউ তোমাদের, এই দুইটার সঙ্গেই হয় হচ্ছে আর। আর হি এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। আর হি, সি, ইট বা অথবা যে কোনো নাম, রহিম, করিম, সুমন, এগুলো হচ্ছে থার্ড পারসন। দে, এটাও থার্ড পারসন। কিন্তু হি, সি, ইট বা যে কোনো নাম, এগুলো সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝায়। এই কারণে এগুলোর সঙ্গে হয় ইস। আর এই যে দে, এটা কিন্তু একজন বোঝায় না, এটা একজনের অধিক বোঝায়। দে মানে তারা বা তাহারা, একজনের অধিক, তাদের সঙ্গে হবে হচ্ছে আর। মজার একটা জিনিস হলো ইউ, মানে তুমি, মানেও কিন্তু একজন বোঝায়, তারপরেও কিন্তু এখানে হবে আর। যদিও কিন্তু একজন বোঝানোর পরেও এখানে আর কেন হচ্ছে, ইজ কেন হচ্ছে না? কারণ এটা হচ্ছে সেকেন্ড পারসন। তার মানে ইজ হতে হলে তাকে অবশ্যই থার্ড পারসন হতে হবে এবং একজন বোঝাতে হবে, তাহলে ইজ হবে। থার্ড পারসন হলো কিন্তু দে একের অধিক বোঝালো, তাহলে আর ইজ হবে না, তখন আর হবে। একইভাবে এইটা যেহেতু সেকেন্ড পারসন, থার্ড পারসন না, এই কারণে ইউ দিয়ে একজন বোঝাচ্ছে, তারপরেও আর হচ্ছে, ইজ হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এত ভেঙে বুঝিয়ে দেওয়ার কারণ কি? কারণ অনেকেই আছে হয়তো জানে না, তাদের জন্য করলাম। আর যারা জানো তারা বিরক্ত হয়েও না, কারণ সবার সবকিছু জানা থাকে না, সহজ জিনিসও অনেকের জানা থাকে না। এখন কথা হলো, এই যে দি ওয়ার্ক, এই কাজটি, এটা একটা কাজকেই বোঝাচ্ছে, একটা কাজকে বোঝাচ্ছে। তাহলে এখন আমি কি নিব? এম নিব, ইজ নিব, না আর নিব? আমরা জানি যে আয়ের সঙ্গে এম হবে, তাছাড়া হবে না। আর হবে যদি একের অধিক বোঝাতো, তাহলে যদি দ্য ওয়ার্কস হতো তাহলে আর নিতাম। কিন্তু এখানে তো দি ওয়ার্ক, কাজটি, একটা কাজ, তাহলে আমি কি নিব? ইজ নিব। তাহলে আমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা এটাকে লিঙ্কিং ভার্বও বলা হয়, আমি নিয়ে নিলাম। তারপরে আমাকে যেহেতু এটা প্যাসিভ, আমাকে কি নিতে হবে? V3। তো এখানে ভার্ব কি? করা, করা, ডু, ডিড, ডান। V3 তিন নম্বরটা হচ্ছে ডান, DONE। দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়। এটা ইংরেজি হচ্ছে দ্য ওয়ার্ক ইজ ডান। আর আমি কাজটি করি, এটা হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক। তাহলে প্রথমে আমরা শিখে ফেললাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয়টাই আমরা শিখলাম। এইভাবে যখন আমরা তাহলে বাক্য ইংরেজি করব, প্রথমে আমাকে দেখতে হবে কোন টেন্স, তারপরে দেখতে হবে সেটা অ্যাক্টিভ না প্যাসিভ। সেই অনুযায়ী যদি অ্যাক্টিভ হয় অ্যাক্টিভের স্ট্রাকচারে করব, যদি প্যাসিভ হয় তাহলে প্যাসিভের স্ট্রাকচারে করব। এবার আমরা করব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আসো দেখি। তাহলে দেখো, এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখার আগে আমরা এই কন্টিনিউয়াস শব্দটার অর্থর আমরা জানি, দেখি কি হয়। তোমরা কি জানো যে কন্টিনিউয়াস শব্দের অর্থ কি? কমেন্টে লিখে জানাও তো দেখি, বলতে পারো নাকি?
তারপর আমি বলি কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান। চলমান হচ্ছে মানে হচ্ছে যেটা চলছে বা যেটা হচ্ছে, এই মুহূর্তে যেটা চলছে। প্রেজেন্ট মানে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে চলমান। আচ্ছা, তাহলে দেখো আমি একটা উদাহরণ লিখেছি যে আমি ডাকছি, তার মানে কি আমি এখন ডাকছি। আমি যখন বলি যে আমি কাজটি করছি, তার মানে কি কাজটা আমি এখন করছি। তাহলে আমি ডাকছি, আমি বলছি, তুমি শুনছো, সে করছে, সে যাচ্ছে। তার মানে বাক্যের শেষে যদি থাকে ডাকছি, বলছি, করছি, শুনছি, দেখছি, তাহলে কি হবে? তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এখন এর আগে যেমন বললাম যে একটা বাক্য যখন আমার টেন্স যখন নির্ধারণ করা হয়ে যাবে তখন আমাকে দেখতে হবে যে সেটা কি অ্যাক্টিভ না সেটা প্যাসিভ। এখন অ্যাক্টিভ কখন হয়? আমি ডাকছি, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে কে ডাকছে? আমি। তাহলে যে ডাকছে সে বাক্যের মধ্যে উপস্থিত, তার মানে এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে স্ট্রাকচারটা একরকম হবে, আর যদি প্যাসিভ হয় তাহলে স্ট্রাকচারটা আর এক রকম হবে। আচ্ছা, তাহলে আমি ডাকছি, তাহলে এটার ইংরেজি কি? আগে করি। সাবজেক্ট আই, আয়ের সঙ্গে হবে অ্যাম, অক্সিলারি ভার্ব হিসাবে হবে অ্যাম। আর ডাকার ইংরেজি হচ্ছে কল, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে, আই অ্যাম কলিং। তাহলে এবার আসো আমরা স্ট্রাকচারটা করি। স্ট্রাকচারটা কি হবে? এই যে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে কি থাকবে? বি ভার্ব। বি ভার্ব মানে এখন অ্যাম হতে পারে, ইজ হতে পারে, অ্যাম, ইজ, আর সাবজেক্ট অনুযায়ী যে কোনোটা হবে। কোনটা হবে সেটা আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শেখানোর সময় বলে দিলাম। তাহলে তারপর আছে কি ভার্ব। ভার্বের সঙ্গে আমার বি ওয়ান যেটা অর্থাৎ ভার্বের বেস ফর্মের সঙ্গে আমার আইএনজি যুক্ত করতে হবে। এইটা হলো স্ট্রাকচার। এটা হলো অ্যাক্টিভ, এটা হলো অ্যাক্টিভ। এখন এই যে নিচের বাক্যটা দেখো, বলছে আমাকে ডাকা হচ্ছে। এখন আমি যদি প্রশ্ন করি কাকে ডাকা, কে ডাকছে? এই যে আমাকে ডাকা হচ্ছে, কে ডাকছে? এই বাক্যের মধ্যে যে ডাকছে বাক্যের মধ্যে কি সে আছে? আমাকে। আমি তো ডাকছি না, আমাকেই ডাকা হচ্ছে। কে ডাকছে? এই বাক্যের মধ্যে সে আছে? নাই। তার মানে এটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ হলে স্ট্রাকচারটা কেমন হবে? তখন তার ইংরেজি হবে হচ্ছে সাবজেক্ট, এ আমাকে, আই অ্যাম বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছে, এটার ইংরেজি আমাকে ডাকা হচ্ছে, এটার ইংরেজি আই অ্যাম বিং কল্ড। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর তার সঙ্গে থাকবে বিং প্লাস ভি3, অর্থাৎ অ্যাম বিং হতে পারে, ইজ বিং হতে পারে, অথবা আর বিং হতে পারে সাবজেক্ট অনুযায়ী। এবং তারপরে হবে ভার্বের তৃতীয় রূপ, কারণ আমি বললাম প্যাসিভ হলে পারে অবশ্যই ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করতে হবে। তাহলে আমাকে ডাকা হচ্ছে, আই অ্যাম বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছে। আরেকটা উদাহরণ আমরা করি, আমি কাজটি করছি, আমি কাজটি করছি। তাহলে কে কাজ করছে? আমি। বাক্যের মধ্যে কিন্তু যে কাজ করছে সে উপস্থিত, কে করছে? আমি। তাহলে এটা অ্যাক্টিভ। তাহলে আমরা এই স্ট্রাকচারে করব সাবজেক্ট আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। কিন্তু যদি বলা হয় যে কাজটি করা হচ্ছে, কে কাজ করছে? এই বাক্যের মধ্যে কি আছে? কে কাজ করছে? রহিম করছে? কই, রহিম তো এই বাক্যের মধ্যে নাই। সুমন করছে? সে করছে? আমি করছি? এই বাক্যের মধ্যে আমি, রহিম, করিম, সুমন, সে কেউ আছে? কেউ নাই। কে করছে? কাজটি করা হচ্ছে, কে করছে? এই বাক্যের মধ্যে নাই, তার মানে এটা প্যাসিভ। তাহলে এটা আমাদেরকে এই প্যাসিভের স্ট্রাকচারে করতে হবে, অর্থাৎ কাজটি, দ্য ওয়ার্ক ইজ, এই যে বিং ডান, এ হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। দ্য ওয়ার্ক ইজ বিং ডান, কাজটি করা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝতে না পারো
তাহলে কমেন্টে লিখে জানাও যে এই জিনিসটা বুঝতে পারছো না, তাহলে আমি সেটা আবার ব্যাখ্যা করব, কমেন্টেই ব্যাখ্যা করে জানাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও আমরা শিখে গেলাম। এবার আমরা শিখব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণে আমি কি লিখেছি? আমি ডেকেছি, তাই না? যেহেতু আমি বলে দিয়েছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে তুমি বাক্যের শেষে খেয়াল করো কি আছে, আমি ডেকেছি। তার মানে বাক্যের শেষে যদি থাকে ডেকেছি, করেছি, বলেছি, শুনেছি, দেখেছি, আমি দেখেছি, সে দেখেছে, তারা দেখেছে, আমি বলেছি, সে বলেছে, সে শুনেছে, সে করেছে, আমি করেছি, তাহলে ডেকেছি, করেছি, দেখেছি, বলেছি, শুনেছি, হেসেছি, কেঁদেছি, ঘুমিয়েছি, এরকম যদি থাকে তাহলে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে আমি বারবার বলছি দেখেছি, করেছি, শুনেছি, গিয়েছি, কেন বলছি জানো? কারণ আমি চাই যে তুমি একটা নোট খাতা নাও এবং নোট খাতা নিয়ে এভাবেই লিখে রাখো যে বাক্যের শেষে যদি থাকে দেখেছি, করেছি, বলেছি, শুনেছে, এসেছে, বলেছে, গিয়েছে, তাহলে পারে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যদি টেন্সটা মনে রাখতেই চাও, ভালোভাবে শিখতেই চাও, শুধু টেন্স না মানে ইংরেজিটা যদি শিখতেই চাও, তাহলে এগুলো খাতায় নোট করে রাখো। এর আগেও আমি আরো বেশ 20 থেকে 22টা ভিডিও আপলোড করেছি, সেগুলো দেখো, নোট করে রাখো। আর সামনে যে ভিডিওগুলো দেব সেগুলো দেখো, সেখান থেকে তোমার ইংরেজি শেখা অনেক সহজ হবে। শুধু আমার নির্দিষ্ট একটা ভিডিও দেখলে পারে ইংরেজি শেখা যাবে না। আমি এই কোর্সে যতগুলো ভিডিও আপলোড করছি প্রত্যেকটা ভিডিও দেখো, শিখো, তাহলে ইংরেজি শেখা যাবে। আমার যে কোনো একটা ভিডিও বা 2টা ভিডিও দেখে ইংরেজি শেখা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে নোট খাতা নিয়ে করে রাখো যে ডেকেছি, বলেছি, শুনেছি, করেছি, হেসেছি, গিয়েছি, এরকম থাকলে পারে হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন আমাকে দেখতে হবে যেটা অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ নির্ণয় করার সময় আমাকে প্রশ্ন করতে হয় কে দিয়ে। এখানে বলছে ডেকেছি, কে ডেকেছে? আমি ডেকেছি। তাহলে যে কাজটা করেছে সে এখানে উপস্থিত, তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ হলে পারে আমাদের এটা কেমন হবে? সাবজেক্ট আমরা প্রথমে বসাবো, আই হ্যাভ, তারপরে হবে আমার হচ্ছে হ্যাভের পরে ভার্বের তৃতীয় রূপ হবে। মনে রাখতে হবে যে হ্যাভের পরে সবসময় ভার্ব যদি বসাতে হয় তাহলে ভার্বের তৃতীয় রূপ বসাতে হয়। আবারও বলি, যখনই হ্যাভ থাকবে এবং তারপরে যদি কোনো ভার্ব বসাতে হয় তাহলে তার ভার্বের তৃতীয় রূপ বসাতে হবে। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাহলে আই হ্যাভ, ডাকার ইংরেজি কল, কল থেকে হবে হচ্ছে কল্ড, আমি ডেকেছি। তাহলে স্ট্রাকচারটা কেমন হলো? সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ থাকতে পারে, হ্যাভ, দুঃখিত, হ্যাভ অথবা হ্যাজ, এবং তারপরে ভার্বের তৃতীয় রূপ। এটা হলো অ্যাক্টিভ, এটা হলো অ্যাক্টিভ। সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ এবং ভার্বের তৃতীয় রূপ। এখানে অ্যাক্টিভেই কিন্তু ভার্বের তৃতীয় রূপ থাকলো। আর যখন প্যাসিভ হবে তখন ভার্বের তৃতীয় রূপ তো থাকবেই। আচ্ছা, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভেই ভার্বের তৃতীয় রূপ থাকে এবং তার আগে হ্যাভ বা হ্যাজ থাকে। আর ইংরেজি বাক্যের শুরুতে সাবজেক্ট তো থাকবেই। আচ্ছা, এখন দেখি, যদি আমি ডেকেছি এটাকে যদি বলা হয় যে আমাকে ডাকা হয়েছে, তাহলে তার ইংরেজিটা কি হবে? তাহলে বাক্যের শেষে কি আছে? ডাকা হয়েছে। তার মানে আমাকে বুঝে নিতে হবে ডাকা হয়েছে, বলা হয়েছে, পড়া হয়েছে, অর্থাৎ বাক্যের শেষে থাকবে হয়েছে, শোনা হয়েছে, দেখা হয়েছে, করা হয়েছে, যাওয়া হয়েছে, আসা হয়েছে, ঘুমানো হয়েছে, এরকম খাওয়া হয়েছে, এরকম তাই যে হয়েছে যদি থাকে খাতায় নোট করে নাও এগুলো, হ্যাঁ? এরকম যদি থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন কথা হলো, প্রশ্ন করব যে ডাকা হয়েছে, কে ডেকেছে? সে তো এখানে উপস্থিত নাই। এখন তোমার মনে হতে পারে যে আমাকে, না আমি তো আর আমাকে ডাকিনি, আমাকে কেউ একজন ডেকেছে। এখন কেউ একজন কে ডেকেছে? সেই নামও উল্লেখ নাই, সেও উল্লেখ নাই, তুমিও উল্লেখ নাই, কিছুই উল্লেখ নাই। তার মানে আমাকেই ডাকা হয়েছে, যে ডেকেছে সে এখানে উপস্থিত নাই। তার মানে এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। প্যাসিভ হলে পরে স্ট্রাকচারটা একটু পরিবর্তন হবে। কি হবে? আগে আমি বাক্যটা লিখি, তারপর আমি স্ট্রাকচারটা করছি। আমাকে ডাকা হয়েছে, সাবজেক্ট আই, আয়ের সঙ্গে হবে হ্যাভ বিন কল্ড।
তাহলে এখান থেকে আমি স্ট্রাকচারটা বের করি। এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী আমার হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হবে হচ্ছে বিন, তারপরে হবে হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। এইটা হচ্ছে আমার প্যাসিভ। সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাবজেক্ট অনুসারে হ্যাভ বিন হতে পারে, হ্যাজ বিন হতে পারে, তারপরে ভার্বের তৃতীয় রূপ বসবে। কখন হবে? যদি বাক্যের শেষে থাকে ডাকা হয়েছে, বলা হয়েছে, করা হয়েছে, শোনা হয়েছে। এখন কার সঙ্গে হ্যাভ হয় আর কার সঙ্গে হ্যাজ হয় এটা কি আমি একটু লিখে দেখাবো? যারা অনেকেই জানে না তাদের জন্য আমি লিখে দেখাচ্ছি, আর যারা জানো তারা রিভিশন করে নাও। এই যে লিখেছিলাম আই, আয়ের সঙ্গে হবে হচ্ছে হ্যাভ। উই, উইয়ের সঙ্গে হবে হচ্ছে হ্যাভ। ইউ মানে তুমি, তখনও হবে হচ্ছে হ্যাভ। এই ইউ মানে যখন বোঝাবে তোমাকে, তুমি মানে যখন, তখনও হ্যাভ। যখন ইউ দ্বারা বোঝাবে তোমাদের, তোমাদের, তখনও হবে হচ্ছে হ্যাভ। কিন্তু, কিন্তু হি, সি, ইট অথবা কোনো নাম, রহিম, করিম, সুমন, যে কোনো নাম, তখন কিন্তু হবে হচ্ছে হ্যাজ, তখন হবে হ্যাজ। আর এই দে, দের সঙ্গে হবে কিন্তু হ্যাভ, দের সঙ্গে হবে হ্যাভ। তার মানে আমি বলেছিলাম আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, এদের সঙ্গে হবে হচ্ছে হ্যাভ। যেমন আয়ের সঙ্গে হচ্ছিল এম, উইয়ের সঙ্গে হচ্ছিল আর, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তেমন এইরকম প্রেজেন্ট পারফেক্টে ফার্স্ট পারসনের উভয়ের ক্ষেত্রে হবে হ্যাভ, উইয়ের ক্ষেত্রে হবে হ্যাভ, ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন ইউ, তুমি, ইউ, তোমাদের, এগুলোর সাথেও হবে হ্যাভ, হ্যাভ। আর থার্ড পারসন হি, সি, ইট অথবা কোনো নাম এবং দে, এরা কিন্তু থার্ড পারসন। কিন্তু থার্ড পারসন হলেও এরা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর এই দে হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে একজনকে বোঝায়, হি একজন, সি, ইট, রহিম, করিম, সুমন, এগুলো যে কোনো একজন। সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাজ। কিন্তু দে, এটা থার্ড পারসন, কিন্তু যেহেতু সিঙ্গুলার নাম্বার নয়, তাই এখানে আর হ্যাজ হবে না, এখানে হবে হ্যাভ। একইভাবে ইউ, ইউ মানে তুমি, এটা দিয়ে কিন্তু একজনই বোঝায়, কিন্তু তারপরেও হ্যাজ হয়নি, হ্যাভ হয়েছে। কারণ কি? কারণ এটা থার্ড পারসন নয়, এটা হচ্ছে সেকেন্ড পারসন। এই কারণে আমাকে এখানে ইউ হ্যাভ নিতে হয়েছে। তার মানে হ্যাজ নিতে হলে দুইটা শর্ত পূরণ করতে হবে। এক, তাকে থার্ড পারসন হতে হবে অবশ্যই, এবং তাকে সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে হ্যাজ হবে। তাহলে আমরা বুঝলাম কখন হ্যাভ হবে আর কখন হ্যাজ হবে। কোনো কারণে যদি এখানে আমাকে না থেকে যদি হতো তাকে, অর্থাৎ তাকে ডাকা হয়েছে, তাহলে আমরা কি করতাম? তখন আয়ের জায়গাতে আমরা বসাতাম শি, আর এই হ্যাভের জায়গাতে বসাতাম হচ্ছে হ্যাজ। অর্থাৎ যদি কোনো কারণে আমার শি থাকতো, তাহলে আমার ইংরেজিটা হতো শি হ্যাজ বিন কল্ড। এরকম, তাকে ডাকা হয়েছে, শি হ্যাজ বিন কল্ড। শি না থেকে যদি রহিম থাকতো তাও একই হতো, রহিম হ্যাজ বিন কল্ড, রহিমকে ডাকা হয়েছে। রহিম না থেকে যদি এটা থাকতো ইট, তাও এই হ্যাজ হতো, ইট হ্যাজ বিন কল্ড, অর্থাৎ এটাকে ডাকা হয়েছে। ঠিক আছে? তো তাহলে আমরা বুঝলাম হ্যাভ, হ্যাজ কিভাবে বসে। আচ্ছা, আর একটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা করি। যেমন হচ্ছে আমি কাজটি করেছি, তা আমি তো বললাম করেছি, বলেছি, শুনেছি, দেখেছে, হেসেছে, গিয়েছে, খাতায় লিখে নাও। হ্যাঁ, করেছি, দেখেছি, শুনেছি, বলেছি, হেসেছে, গিয়েছে, কেঁদেছে, ঘুমিয়েছে, খেয়েছে, এরকম থাকে যদি বাক্যের শেষে, তাহলে আমাদের এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রশ্ন হলো, এখানে বলছে কাজটি আমি কাজটি করেছি, কে করেছে? আমি, এই আমি করেছে, তাহলে এটা অ্যাক্টিভ। যেহেতু যে করেছে সে বাক্যের মধ্যে উপস্থিত, তাহলে আমাকে এই স্ট্রাকচার মেনে চলতে হবে, অ্যাক্টিভের স্ট্রাকচার মেনে চলতে হবে। আমি কাজটি করেছি, আই হ্যাভ, ভার্বের তৃতীয় রূপ হচ্ছে ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এখন পরেরটা দেখো, কাজটি করা হয়েছে, করা হয়েছে, বলা হয়েছে, শোনা হয়েছে, দেখা হয়েছে, আসা হয়েছে, যাওয়া হয়েছে, এগুলো কি?
এরকম যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রশ্ন হচ্ছে করা হয়েছে, কে করেছে? এই বাক্যের মধ্যে তার উল্লেখ নাই। এখানে বলছে কাজটি করা হয়েছে, কিন্তু কে করেছে এই বাক্যের মধ্যে আছে? নাই। তাহলে যে কাজটি করেছে সে যদি উল্লেখ না থাকে বাক্যের মধ্যে তাহলে সেটা প্যাসিভ। তাহলে এবার আমরা এই স্ট্রাকচার দিয়ে করব। তাহলে প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে কাজটা, তাহলে হচ্ছে কি দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক এর আগে যেহেতু বললাম যে একটা কাজ বোঝাচ্ছে, সিঙ্গুলার, সিঙ্গুলার হলে আমাদেরকে তাহলে এবার হ্যাজ নিতে হবে। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। যেহেতু এটা প্যাসিভ, ভার্বের তৃতীয় রূপ তো থাকবেই। প্রেজেন্ট পারফেক্টে অ্যাক্টিভেও ভার্বের তৃতীয় রূপ থাকে, আর প্যাসিভ হলে সেটা যেই টেন্সই হোক না কেন সেখানে ভার্বের তৃতীয় রূপ বসাতে হয়। কাজটি করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। যদি ইংরেজিটা ঠিকঠাকভাবে শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই খাতা কলমে এগুলো নোট করতে হবে, অবশ্যই করতে হবে। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আসো দেখি। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যখন এই যে কন্টিনিউয়াসটা থাকবে তার মানে কি, আমি আগেই বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস করার সময় যে কন্টিনিউয়াস শব্দের অর্থ হলো চলমান, মানে এখন চলছে, এখন হচ্ছে কোনো কাজ, সেটাই হলো কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এটা বলছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে একটু পার্থক্য, সেটা হলো যেমন বলছে আমি 3 ঘন্টা ধরে কাজটি করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসেও করছি, বলছি, শুনছি, ছিল, দেখছি, এখানেও কিন্তু আছে করছি, বলছি, শুনছি, থাকবে, কিন্তু কাজটা বলছে 3 ঘন্টা ধরে কাজটা করছে। তার মানে কাজটা শুরু হয়েছে অতীতে, বর্তমানেও চলছে। যদি কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে চলতে থাকে তাহলে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আমি আরেকবার বলছি, যদি কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতে থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে শুরু হয়েছে মানে কি 3 ঘন্টা আগে শুরু হয়েছে এবং বর্তমানেও সে কাজটা করছে, তাহলে আমাদের এটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা শুধু অ্যাক্টিভ ফর্মটাই শিখব, প্যাসিভ ফর্ম আমরা শিখব না। প্যাসিভ ফর্ম হলে হোক, না হলে না হোক, ওইটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। যদি আমাদেরকে কখনো ব্যবহার করতেই হয় আমরা সবসময় অ্যাক্টিভ করে ব্যবহার করব। ঠিক আছে, প্যাসিভ কেন করব না বা প্যাসিভ কেন হবে না বা করলেও এটা ব্যবহার খুব কম হয় বা হয় না কেন সেটা পরের ব্যাপার। আমরা এখন শুধুমাত্র এটাই করব, অ্যাক্টিভ ফর্ম প্রথম যেটা আছে সেটাই আমরা করব, প্যাসিভের দিকে মাথা ঘামাবো না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। ওকে, ঠিক আছে। আমি 3 ঘন্টা ধরে কাজটি করছি, তাহলে কি হবে? সাবজেক্ট আমি, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 hours. I have been doing the work for 3 hours. এখন কথা হচ্ছে আমি 3 ঘন্টা ধরে কাজটি করছি। এটার তাহলে এই যে আমি ইংরেজিটা করলাম এখান থেকেই আমরা স্ট্রাকচারটা বের করি। স্ট্রাকচারটা কি হলো? সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে আমার কি হবে তাহলে? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হবে হচ্ছে বিন, তারপরে হবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং তারপরে যে অংশ আছে সেটা। তাহলে কি হলো? সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাবজেক্ট অনুযায়ী কোন সাবজেক্টের সঙ্গে হ্যাভ আর কোনটা হ্যাজ হবে ইতিমধ্যে তোমরা শিখেছ। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ। সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এখন এখানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে 3 ঘন্টা ধরে, এটার ইংরেজি হলো ফর 3 আওয়ার্স। এখন এই বিষয়ে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে এইটার ইংরেজিটা করার পরে বলছে সে সকাল থেকে ইংরেজি শিখছে, সে সকাল থেকে ইংরেজি শিখছে, বলছে, করছে, শুনছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ কাজটা শুরু হয়েছে সকাল থেকে, অতীত থেকে শুরু হয়েছে
বর্তমানেও চলছে। অতীত মানে সকাল থেকে শুরু হয়েছে, বর্তমানেও চলছে, সে সকাল থেকে ইংরেজি শিখছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমরা করব হি অথবা শি, হি শি যাই হোক না কেন তার সঙ্গে হবে তাহলে হ্যাজ বিন। শিখছে, শেখার ইংরেজি লার্ন, সেখান থেকে হবে হচ্ছে লার্নিং, LEARNING। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ। এবার হচ্ছে কথাটা, সেটা হচ্ছে সকাল থেকে। এখানে বলেছিলাম 3 ঘন্টা ধরে, ফর 3 আওয়ার্স, কিন্তু সকাল থেকে যখন বলবো তখন আমার হবে সিন্স মর্নিং। এখন প্রশ্ন হচ্ছে কখন সিন্স হবে আর কখন ফর হবে। এটা খুবই সহজ। যদি অতীতের যে সময় থেকে কাজটা শুরু হয়েছে সেটা যদি অনির্দিষ্ট হয় তাহলে হবে ফর, আর যদি সময়টা নির্দিষ্ট হয় তাহলে হবে হচ্ছে সিন্স। এখন কথা হচ্ছে 3 ঘন্টা ধরে কাজটি করছে, এখন সে অতীত থেকে শুরু করেছে। সে কি বিকাল 5টা থেকে শুরু করেছে, নাকি বিকাল 4টা থেকে শুরু করেছে, না দুপুর 12টা থেকে শুরু করেছে, সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। 3 ঘন্টা আগে থেকে শুরু করেছে, কোন 3 ঘন্টা আগে থেকে শুরু করেছে এক্সাক্ট টাইম বোঝা যাচ্ছে না, এই কারণে আমরা ব্যবহার করেছি ফর। আর এখানে বলছে সে ইংরেজি শিখছে কখন থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে। সকাল, সকাল একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়। এখন সকাল কারো কাছে 7টা থেকেও শুরু হয়, কারো কাছে 8টা থেকে শুরু হয়, কারো কাছে 9টা থেকে শুরু হয়, যে যখন থেকে সকালটা শুরু করে। কিন্তু অ্যাকচুয়ালি আমি ধরে নিলাম যে সকাল শুরু হয়ে যায় সকাল 7টা থেকে। তার মানে সকাল একটা নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় হওয়ার কারণে হয়েছে সিন্স। যদি হতো যে সে বিকাল থেকে ইংরেজি শিখছে, বিকালও একটা নির্দিষ্ট সময়, তাহলে হতো আমার কি যে সিন্স আফটারনুন। যদি হতো যে সে 2টা থেকে ইংরেজি শিখছে, দুপুর 2টা থেকে ইংরেজি শিখছে, তখনও আমাদেরকে সিন্স ব্যবহার করতে হতো। তাহলে আমরা কখন ফর ব্যবহার করব আর কখন সিন্স ব্যবহার করব সেটা শিখলাম। সময়টা যদি অনির্দিষ্ট হয় তাহলে ফর, সময়টা যদি নির্দিষ্ট হয় তাহলে সিন্স। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স কিন্তু 4টা শিখে ফেললাম। এইভাবে আমরা বাকিগুলো শিখব। তাহলে আসো আমরা দেখি প্রেজেন্ট টেন্স হলো, এবার আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে দেখো এবার আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে আবার বলা হয় সিম্পল, SIM, এমটা ছুটে গেছে, এখানে দিলাম সিম্পল পাস্ট। আচ্ছা, তাহলে বাক্যটা আমরা আগে দেখি। উদাহরণে আমি লিখেছি আমি ডেকেছিলাম বা আমি ডাকলাম। আমি ডেকেছিলাম বা আমি ডাকলাম, তার মানে বাক্যর শেষে যদি থাকে ডেকেছিলাম, বলেছিলাম, শুনেছিলাম, করেছিলাম, খাতায় নোট করো। দেখেছিলাম, শুনেছিলাম, বলেছিলাম, করেছিলাম, এখানে হচ্ছে আমি। তাহলে যদি থাকে সে, সে করেছিল, সে বলেছিল, সে দেখেছিল। যদি আমি বলি আপনি, আপনি বলেছিলেন, আপনি করেছিলেন, আপনি দেখেছিলেন। অথবা যদি বলি আমি ডাকলাম, আমি করলাম, আমি বললাম, আমি খেলাম, আমি গেলাম। অথবা সে খেলো, সে দেখলো, তুমি দেখলা, তুমি করলা, তুমি শুনলা, তুমি বললা, এরকম যদি থাকে তাহলে সেটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল পাস্ট, SIMPLE, সিম্পল পাস্ট বলা হয়। পাস্ট ইনডিফিনিটকে সিম্পল পাস্টও বলা হয়। তাহলে বাক্যের শেষে যদি থাকে ডেকেছিলাম, করেছিলাম, বলেছিলাম, অথবা ডাকলাম, করলাম, বললাম, তাহলে আমরা কি করব ইংরেজিটা সেটা আগে দেখি, পরে আমরা স্ট্রাকচারটা লিখব। তাহলে সাবজেক্ট হচ্ছে আই এবং ডাকা, ডাকার ইংরেজি কল, কল থেকে আমার হবে হচ্ছে CALLED, কল্ড। এখন মনে রাখতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট এবং তারপর হলো V2, অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ। কল হচ্ছে প্রথম রূপ, কল, কল্ড, কল্ড। এখন কলের দ্বিতীয় আর তৃতীয় রূপ কিন্তু একই রকম, কল্ড, কল্ড। কিন্তু তাহলে এটা আমাকে যদি প্রশ্ন করা হয় যে এটা ভার্বের কোন রূপ, এটা অবশ্যই ভার্বের দ্বিতীয় রূপ, কারণ এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট অথবা সিম্পল পাস্ট। আচ্ছা, তাহলে আমি ডেকেছিলাম, কে ডেকেছিল? আমি। যে ডেকেছিল বা যে কাজটা করেছিল সে বাক্যের মধ্যে উপস্থিত, এই কারণে এটা হলো অ্যাক্টিভ।
এখন যদি বাক্যটা এরকম হয়, আমাকে ডাকা হয়েছিল বা ডাকা হলো, অর্থাৎ বাক্যের শেষে যদি থাকে ডাকা হয়েছিল, বলা হয়েছিল, করা হয়েছিল, শোনা হয়েছিল, দেখা হয়েছিল, অথবা যদি আমি বলি তাকে ডাকা হয়েছিল, বলা হয়েছিল, করা হয়েছিল, শোনা হয়েছিল, অথবা আমাকে ডাকা হলো, আমাকে বলা হলো, আমাকে দেখা হলো, আমাকে জানানো হলো, এরকম যদি হয় তাহলে কি হবে? তখন আমাদের এটা হবে হচ্ছে প্যাসিভ। কেন প্যাসিভ হবে? কারণ প্রশ্ন করো, আমাকে ডাকা হয়েছিল, কে ডেকেছিল? কে? যে ডেকেছিল সেটা কি বাক্যের মধ্যে উপস্থিত আছে? নাই। তার কারণে এটা হবে হচ্ছে প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে আমাদের স্ট্রাকচারটা একটু আলাদা রকম হবে। তার আগে আমি ইংরেজিটা করি, স্ট্রাকচারটা আমি পরে লিখছি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমাকে, অর্থাৎ আই ওয়াজ কল্ড। এবার আসলে স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে সাবজেক্ট, এইখানে আমি কি দিয়েছি? ওয়াজ, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তাহলে আমার কি হবে? ওয়াজ হতে পারে, ওয়ারও হতে পারে, সাবজেক্ট অনুযায়ী ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে। তারপরে আমার হবে হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। এইটা হলো আমার প্যাসিভ। ভার্বের তৃতীয় রূপ হবে কেন? কারণ এটা প্যাসিভ। আর যেটা হচ্ছে অ্যাক্টিভে ছিল এটা কিন্তু V2, আর এইটা হচ্ছে V3। এখন কোথায় ওয়াজ হবে আর কোথায় ওয়্যার হবে সেটা আমি একটু বলি। আমি এই যে শিখিয়েছিলাম পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই যে আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ, এটা হচ্ছে তুমি, আর এই ইউ এটা হচ্ছে তোমাদের, দুইটার ইংরেজি ইউ। এটা হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সন কি কি বলেছিলাম? হি, শি, ইট, অথবা কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পার্সন। শুধু থার্ড পার্সনই না, থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে কি? একজন বোঝায়। সিঙ্গুলার মানে একজন বোঝায়। আর দে, এটাও থার্ড পার্সন। এখন এই আয়ের সঙ্গে হয় হচ্ছে ওয়াজ, উইয়ের সঙ্গে হয় হচ্ছে ওয়্যার, ইউ এটার সঙ্গে হয় হচ্ছে ওয়্যার। ইউ যখন তুমি বোঝায় তখন ওয়্যার হয়, ইউ যখন তোমাদের বোঝায় তখনও ওয়্যার হয়। কিন্তু হি, শি, ইট অথবা যে কোনো নাম, রহিম, করিম, সুমন, তখন কিন্তু আবার হবে হচ্ছে ওয়াজ, তখন হবে ওয়াজ। আর এই যে দের সঙ্গে হবে হচ্ছে ওয়্যার। ঠিক আছে, এই হচ্ছে ভ্যালু। তাহলে কার সঙ্গে ওয়াজ হবে আর কার সঙ্গে ওয়্যার হবে সেটা আমরা দেখলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নিচের উদাহরণটা দেখি। বলছে আমি কাজটি করেছিলাম বা করলাম। তাহলে আমি করলাম, বললাম, শুনলাম, দেখলাম, গেলাম, বা করেছিলাম, বলেছিলাম, শুনেছিলাম, এরকম থাকলে কি হবে বাক্যটা? বাক্যটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রশ্ন হলো, কে করেছিল কাজটা? আমি। যেহেতু যে করেছিল সে বাক্যের মধ্যে উপস্থিত, তাহলে এটা অ্যাক্টিভ স্ট্রাকচারে করতে হবে। সাবজেক্ট আই, আয়ের সঙ্গে আমরা কি বললাম? ওয়াজ। দুঃখিত, এটা তো অ্যাক্টিভ, এটা তো অ্যাক্টিভ তাই না? প্যাসিভে ওয়াজ আছে, যেহেতু এটা অ্যাক্টিভ সেহেতু এখানে ওয়াজ হবে না। এখানে হবে কি আমার? ভার্বের দ্বিতীয় রূপ, অর্থাৎ আই। কাজটি করেছিলাম, করার ইংরেজি কি? ডু। ডু, ডিড, ডান। তাহলে দ্বিতীয় রূপ কোনটা? ডিড। আই ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম। এখন যদি প্রশ্ন করা হয় যে কাজটি করা হয়েছিল বা কাজটি করা হলো, তাহলে কি হবে? আগে প্রশ্ন করি, কে করলো কাজটা? একই বাক্যের মধ্যে উল্লেখ টাইম। তাহলে আমাকে কি করতে হবে? এটা প্যাসিভে করতে হবে। প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে এটা। তাহলে প্রথমে সাবজেক্ট, কাজটি, দ্য ওয়ার্ক। যেহেতু কাজটি একটা কাজ বোঝাচ্ছে, সিঙ্গেল, তাহলে এটার সঙ্গে হবে হচ্ছে ওয়াজ, এবং তারপর ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ যেহেতু এটা প্যাসিভ
তাহলে কাজটি করা হয়েছিল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। কাজটি করা হয়েছিল বা কাজটি করা হলো, এর ইংরেজি হলো দ্য ওয়ার্ক ওয়াজ ডান। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো পাস্ট কন্টিনিউয়াসে কি আছে? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা কি? এর অর্থ বললাম এর আগেই, চলমান। তার মানে কোনো একটা কাজ চলবে। কখন চলবে? পাস্ট। পাস্ট মানে হচ্ছে অতীত। তার মানে পাস্ট কন্টিনিউয়াস মানে কোনো একটা কাজ যেটা অতীতে চলবে। আমরা কিন্তু টেন্সের নামেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি। তাহলে অতীতে যদি কোনো কাজ চলমান অবস্থায় থাকা বোঝায়, আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন উদাহরণ দেখি, এই যে বলছে আমি ডাকছিলাম, তার মানে অতীতে কাজটা চলছিল। আমি ডাকছিলাম, আমি বলছিলাম, আমি কাজটি করছিলাম, আমি শুনছিলাম, দেখছিলাম, আমি দেখছিলাম, আমি বলছিলাম, আমি যাচ্ছিলাম, আমি আসছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, আমি ভাবছিলাম। এই যে এরকম যদি থাকে, এগুলো কিন্তু খাতাতে তুলে নাও। হ্যাঁ, এখানে বলছে তাহলে কি হবে? তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে আমরা ইংরেজিটা আগে করি, স্ট্রাকচারটা তারপরে লিখি। আমি ডাকছিলাম, এটা হবে হচ্ছে আই ওয়াজ কলিং। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে কেন? কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স সেটা যে কন্টিনিউয়াসই হোক না কেন, হেল্পিং ভার্বে আলাদা থাকবে, কিন্তু ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার, প্লাস ভার্বের মেইন ফর্মের সঙ্গে আইএনজি যোগ। তাহলে এটা হলো আমার অ্যাক্টিভ স্ট্রাকচার। ওকে, এখন আমি তো আগেই একটু ব্যাখ্যা করে দিয়েছি যে সাবজেক্ট কোন সাবজেক্টের সঙ্গে ওয়াজ হবে আর কোন সাবজেক্টের সঙ্গে ওয়ার হবে, এটা কিন্তু আমার ব্যাখ্যা করা হয়ে গেছে। তাহলে আমি ডাকছিলাম, আই ওয়াজ কলিং। এখন আমাকে ডাকা হচ্ছিল। তাহলে আমি যদি প্রশ্ন করি কে ডাকছিল? আমাকে ডাকছিল, ঠিক আছে, কিন্তু কে ডাকছিল আমাকে? প্রশ্ন করতে এই বাক্যের মধ্যে আছে কে ডাকছিল? নাই। তার মানে এটা আমাকে প্যাসিভে করতে হবে। প্যাসিভ হলে এটা তখন ইংরেজিটা হবে কেমন? আই ওয়াজ বিং কল্ড। তার স্ট্রাকচারটা কি দাঁড়ালো? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসেবে আছে ওয়াজ, ওয়ার, এবং তারপরে আছে বিং, বিইআইএনজি, প্লাস এটা হলো V3, কারণ প্যাসিভে সবসময় V3 হয়। তাহলে আমাকে ডাকা হচ্ছিল, আমাকে বলা হচ্ছিল, আমাকে শোনানো হচ্ছিল, আমাকে জানানো হচ্ছিল, তাকে বলা হচ্ছিল, তাকে ডাকা হচ্ছিল, এরকম বাক্যের শেষে যদি থাকে এরকম হচ্ছিল এটা থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং যেহেতু যে কাজটা করছে সে উপস্থিত নাই, তাহলে এটা প্যাসিভ। ইংরেজি হলো আই ওয়াজ বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছিল। আর একটা উদাহরণ করি, আমি কাজটি করছিলাম। কে করছিল কাজটা? আমি করছিল। যে করছিল সে বাক্যের মধ্যে উপস্থিত। তাহলে আমাকে এটা কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্ম দিয়ে করতে হবে। আমি কাজটি করছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। স্ট্রাকচারের সাথে মিল আছে? আছে। কিন্তু যদি কথাটা এরকম হয় কাজটি করা হচ্ছিল, কে করছিল কাজটা? কোনো উত্তর আছে? কে করছিল? না। রহিম করছিল? বাক্যের মধ্যে রহিম আছে? নাই। করিম করছিল? বাক্যের মধ্যে করিম আছে? নাই। সে, তুমি কিছু আছে? নাই। তাহলে এটা প্যাসিভ। তাহলে এটা কেমন হবে? দ্য ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার সেহেতু ওয়াজ হবে, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান। কাজটি করা হচ্ছিল। বোঝা গেল? যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে লিখে জানাও, আমি সেটা আলাদা করে ব্যাখ্যা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াসও শিখলাম।
তাহলে ধারাবাহিকতায় আমাদের এবার কি শিখতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, এবার আমাদের হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা কেমন আমরা বাংলা বাক্যটা আগে পড়ি, তারপর বুঝতে পারবে। আমি বাড়িতে পৌঁছানোর আগেই সে আমাকে ডাকলো। তুমি আসার পরে আমি কাজটি শেষ করলাম। তাহলে দেখো এখানে দুইটা কাজ হয়েছে। এখানে বলছে আমি বাড়িতে পৌঁছানোর আগেই, অর্থাৎ বাড়িতে পৌঁছানো এটা একটা কাজ হয়েছে, আর সে আমাকে ডাকলো, ডাকা এটা একটা কাজ হয়েছে। যখন অতীতে দুইটা কাজ হবে, দুইটা কাজই অতীতে হবে, এবং যে কাজটা প্রথমে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে যে কাজটা শেষ হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে কি বললাম? দুইটা কাজ অতীতে সংঘটিত হবে। প্রথমে যেটা সংঘটিত হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে সংঘটিত হবে সেটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে আমাকে এখানে দুইটা স্ট্রাকচার জানতে হবে। তাহলে আগে আমরা এই পাস্ট পারফেক্ট, এটার স্ট্রাকচারটা জানি। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে আমার সাবজেক্ট প্লাস হ্যাড। এটার হেল্পিং ভার্ব হিসাবে একটাই আছে, পাস্ট পারফেক্টের হেল্পিং ভার্ব একটাই, হ্যাড। এবং হ্যাডের পরে ভার্বের তৃতীয় রূপ হবে। হ্যাবের পরে যেমন ভার্বের তৃতীয় রূপ হয়, ওরকম হ্যাডের পরেও ভার্বের তৃতীয় রূপ হবে। আর আমাকে জানতে হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার তো আমরা জানি, খুব সহজ। কি সেটা? সাবজেক্ট প্লাস V2। তাহলে অতীতে দুইটা কাজ সম্পূর্ণ হবে। যেটা প্রথমে সম্পূর্ণ হবে সেটা আমাদেরকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর যেটা পরে সম্পূর্ণ হবে সেটা আমাদেরকে করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। ঠিক আছে, এই হলো পাস্ট পারফেক্ট টেন্স করার নিয়ম। তাহলে বলছে আমি বাড়িতে পৌঁছানোর আগেই সে আমাকে ডাকলো। এখানে কোন কাজটা আগে হয়েছে আর কোনটা পরে হয়েছে? আমি বাড়িতে পৌঁছানোর আগেই সে আমাকে ডাকলো, মানে সে যে আমাকে ডেকেছে এই কাজটা হয়েছে আগে, আর আমি বাড়িতে পৌঁছেছি এটা হয়েছে পরে। তাহলে যে সে আমাকে ডাকলো এটা আমরা করব হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে। সে আমাকে ডাকলো, সাবজেক্ট হচ্ছে কি? সে। তাহলে হি অথবা শি, হেল্পিং ভার্ব হিসাবে আমরা নিব হচ্ছে হ্যাড। হি হ্যাড ডাকা, এটা আমাদেরকে করতে হবে V3, অর্থাৎ কল্ড। হি হ্যাড কল্ড মি। আগেই, আগের ইংরেজি বিফোর। বিফোর আমি বাড়িতে পৌঁছানোর আগে, তাহলে আমি বাড়িতে পৌঁছেছি এটার ইংরেজিটা করতে হবে আমাদের পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2। তাই আমি বাড়িতে পৌঁছানো, তাহলে কি? আমি, আই। বাড়িতে পৌঁছানোর ইংরেজি রিচ। সেই রিচ থেকে কি হবে? রিচ, রিচড, রিচড দ্বিতীয়টা, তার মানে রিচড। আই রিচড, REACHED, রিচড হোম। তাহলে দেখো দ্বিতীয় বাক্যটা কি আছে? তুমি আসার পরে আমি কাজটি শেষ করলাম। এখানে কোন কাজটা আগে হয়েছে আর কোন কাজটা পরে হয়েছে? তুমি আসার পরে, অর্থাৎ তুমি আগে এসেছো আর আমি পরে কাজটি শেষ করলাম। তাহলে তুমি আসা এটা হবে হচ্ছে আমার পাস্ট পারফেক্টে, আর কাজটি শেষ করলাম এটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিটে। তাহলে আমি কাজটি শেষ করলাম এটা আমি করব হচ্ছে, এটা পরে হয়েছে তাই এটা হবে পাস্ট ইনডেফিনিটে। তাহলে আই ফিনিশড দ্য ওয়ার্ক। পরে এই কারণে হলো আফটার। ইউ সাবজেক্ট তুমি, ইউ অক্সিলারি ভার্ব হিসাবে আমাকে নিতে হবে হ্যাড। এবং আমরা জানি যে আশা, আশা ইংরেজি কি? কাম। কামে যে তৃতীয় রূপ, যেটা কাম, কেম, কাম, তৃতীয় রূপটা কিন্তু প্রথমটার মতো। এখানে আমি লিখবো তাহলে কাম, এটা কিন্তু ভার্বের তৃতীয় রূপ। অর্থাৎ আই ফিনিশড দ্য ওয়ার্ক আফটার ইউ হ্যাড কাম। তুমি আসার পরে আমি কাজটি শেষ করলাম। ঠিক আছে,
তাহলে পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখলাম। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, যাই হোক, এটার আমরা শুধু অ্যাক্টিভ এখানে শিখলাম, প্যাসিভ এটা আমাদের করা দরকার নাই। প্যাসিভ এটা নিয়ে মাথা ঘামানো দরকার নাই। আমরা পাস্ট পারফেক্ট এটাই শুধু আমরা এখানে শিখলাম। ঠিক আছে, আসো এবার আমরা দেখি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখি। তাহলে এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন হবে। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাদের এখানে অবশ্যই কোনো একটা কাজ চলমান অবস্থায় থাকবে, তাই না? যেমন এই যে এখানে বলছিল যে সে বিরতি নেওয়ার আগে 3 ঘন্টা ধরে পড়ালেখা করছিল। তাহলে আমরা জানি যে করছিল, বলছিল, খেলছিল, দেখছিল, শুনছিল, এগুলো কি? এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে? যখন অতীতে 2টা কাজ হবে এবং 2টা কাজের মধ্যে একটা চলমান থাকবে। অতীতে 2টা কাজ সংগঠিত হবে এবং তার মধ্যে একটা কাজ চলমান থাকবে, এবং যে কাজটা চলমান থাকবে সেটাই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং অন্য যে কাজটা সংগঠিত হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিতে হবে। তাহলে বলছে সে বিরতি নেওয়ার আগে, এখানে 2টো কাজ হয়েছে। কি? একটা হয়েছে বিরতি নেওয়া, আর একটা হয়েছে 3 ঘন্টা ধরে পড়ালেখা করা। 2টা কাজ। তার মধ্যে পড়ালেখা করা এই কাজটা যে করছিল, বলছিল, শুনছিল, এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই কাজটা ছিল চলমান। এবং এই যে বলছে সে বিরতি নেওয়ার আগে, তাহলে এটা আমাদেরকে এই যে পড়ালেখা করছিল এটা করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর সে বিরতি নেওয়া এটা করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা করি, করার পরে আমরা স্ট্রাকচারটা লিখছি। হ্যাঁ, এখানে বলছে যে সে বিরতি নেওয়ার আগে 3 ঘন্টা ধরে পড়ালেখা করছিল। কে পড়ালেখা করছিল? সেই করছিল, সেই পড়ালেখা করছিল, আবার সেই বিরতি নিয়েছে, 2টো কাজ করেছে। তাহলে আমরা লিখি হি হ্যাড বিন, পড়ালেখা করার ইংরেজি স্টাডি, STUDY, কিন্তু তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে। কেন? কারণ এটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হলে আইএনজি যুক্ত হবেই, এর আগে বলেছিলাম। অক্সিলারি ভার্ব হিসাবে আমরা নিলাম হচ্ছে হ্যাড বিন। হি হ্যাড বিন স্টাডিং 3 ঘন্টা ধরে ফর 3 hours। এবারে যে সে বিরতি নেওয়ার আগে, দ্বিতীয় কাজটা বিফোর সি নাই, আমি এর আগে হি নিয়েছি। হি টুক ব্রেক, এটা হলো V2। কারণ আমি বললাম এটা আমি করব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যে কাজটা চলমান ছিল সেটা করব হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, আর অন্য কাজটা আমরা করব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি দাঁড়ালো? সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি, এইটা। আর পরে যেটা ইনডিফিনিট টেন্স হলো সেই পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন তো আমরা জানি, সেটা কি? সাবজেক্ট প্লাস V2। তাহলে দ্বিতীয় প্র্যাকটিসটা করি। বলছে যখন বৃষ্টি শুরু হলো বা হয়েছিল তার আগে তারা সকাল থেকে ফুটবল খেলছিল। তাহলে আমি কি বললাম? যে অতীতে 2টা কাজ সংগঠিত হবে এবং একটা কাজ চলমান থাকবে। চলমান থাকবে, অতীতে চলমান থাকবে। তাহলে পরে আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, যেটা চলমান অবস্থায় আছে, আর অন্য যে কাজটা আছে সেটা আমরা পাস্ট ইনডিফিনিটে করে দিব। তাহলে এখানে কাজ হয়েছে 2টা। একটা হচ্ছে বৃষ্টি শুরু হওয়া, এই কাজটা সংগঠিত হয়েছে। আর একটা হচ্ছে তারা তারা ফুটবল খেলেছে, এটাও খেলছিল, এটা এই কাজটা সংগঠিত হচ্ছিল। তাহলে যেহেতু খেলছিল, বলছিল, শুনছিল, এগুলো কন্টিনিউয়াস, তাহলে আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমরা করব তারা। তাহলে দে হ্যাড বিন প্লেয়িং, এই যে এই স্ট্রাকচার অনুযায়ী। হ্যাঁ, দে হ্যাড বিন প্লেয়িং, সকাল থেকে তারা ফুটবল খেলছিল। সকাল যেহেতু কি একটা নির্দিষ্ট সময়, তাই আমাদের এখানে হবে সিন্স মর্নিং
আর 3 ঘন্টা ধরে, 3 ঘন্টা কোন 3 ঘন্টা ধরে সেটা যেহেতু নির্দিষ্ট ছিল না, এর আগে আমি বুঝিয়েছি, অনির্দিষ্ট হলে ফর। তাহলে সকাল নির্দিষ্ট সময় সিন্স মর্নিং, যখন বৃষ্টি শুরু হলো বা হয়েছিল। হোয়েন ইট রেইনড, রেইনড এটা V2। হোয়েন ইট রেইনড, যখন বৃষ্টি শুরু হয়েছিল। তাহলে দে হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং হোয়েন ইট রেইনড, যখন বৃষ্টি শুরু হলো তার আগে তারা সকাল থেকে ফুটবল খেলছিল। এই হলো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের পাস্ট টেন্সও শেষ হলো। এবার আমরা শিখব ফিউচার টেন্স। ঠিক আছে, তাহলে আসো এবারে সর্বশেষ যে টেন্স, মূলত 3টা যে মূল টেন্স, তার আগের যে ফিউচার ইনডেফিনিট বা সেটাকে সিম্পল ফিউচারও বলা হয়, সেটা আমরা শিখি। সেটা কি জিনিস? যেমন উদাহরণ দেখি, বলছে আমি ডাকবো, আমি করব। ফিউচার মানে ভবিষ্যৎ। আমি করব, আমি বলবো, আমি শুনবো, আমি দেখবো, মানে ভবিষ্যতে করব, কাল করতে পারি, পরে করতে পারি, পরশুদিন করতে পারি, এরকম। হ্যাঁ, আগামী মাসে করতে পারি। তাহলে আমি ডাকবো, বলবো, সে শুনবে, করবে, দেখবে, যাবে, আসবে, খাবে। এই বাক্যগুলো কি হবে? নোট করে নিও কিন্তু। হ্যাঁ, এই বাক্যগুলো কি হবে? ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স আমি ডাকবো, এটার ইংরেজি কি হবে? আই শ্যাল কল, আই শ্যাল কল। তাহলে এটার স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট শ্যাল বা উইল, তারপর হবে ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল হবে, তারপর হবে ভার্বের মেইন ফর্ম। আমি ডাকবো, আই শ্যাল কল। এখন যদি বাক্যটা এরকম হয় যে আমাকে ডাকা হবে, তাহলে কি হবে? আমাকে ডাকা হবে। এখানে ছিল আমি ডাকবো, কে ডাকবে? আমি, আমি ডাকবো। কিন্তু এখানে বলছে আমাকে ডাকা হবে, কে ডাকবে? আমাকে তো ডাকবে, কে ডাকবে? এই বাক্যে উপস্থিত নাই, তাহলে এটা হবে প্যাসিভ। এটা ছিল অ্যাক্টিভ। আর যে ডাকবে সে বাক্যের মধ্যে উপস্থিত নাই, তাই এটা হবে প্যাসিভ। তাহলে এটা কি হবে? শ্যাল অথবা উইল, যে কোনোটা ব্যবহার করা যেতে পারে আয়ের সঙ্গে। ঠিক আছে, আই উইল বি কল্ড, উইলটাই বেশি ভালো হবে এখানে। এবার উইল বি, আই উইল বি কল্ড, আমাকে ডাকা হবে। এটা তাহলে স্ট্রাকচারটা কেমন হলো? সাবজেক্ট শ্যাল উইল, তারপরে থাকবে হচ্ছে বি, তারপরে থাকবে বি, এবং তারপরে থাকবে ভার্বের তৃতীয় রূপ। এটা হলো প্যাসিভ। আই উইল বি কল্ড, আমাকে ডাকা হবে। ঠিক আছে, এরকম। এখন আই বলছে আমি কাজটি করব, আমি কাজটি করব, কে করবে? আমি। তাহলে যে করবে সে বাক্যের মধ্যে উপস্থিত, তাহলে এটা অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ দিয়ে করতে হবে। তাহলে আই উইল, শ্যাল অথবা উইল যে কোনো একটা নিলেই হবে, সমস্যা নেই। আই উইল করা, ডু, ভার্বের মেইন ফর্ম হবে বেস ফর্ম। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করবো। এটা খুব সহজ একটা বাক্য, আমি সহজ বাক্য নিয়েছি বোঝানোর স্বার্থে, যাতে বুঝতে সহজ হয়। এখন যদি হয় যে কাজটি করা হবে, করা হবে, বলা হবে, শোনা হবে, দেখা হবে, এগুলো। এখন কথা হচ্ছে করা হবে, তাহলে কাজটা কে করবে? এ বাক্যের মধ্যে নাই, কোনো নাম নাই, আমি নাই, তুমি নাই, সে নাই। তাহলে এটা হচ্ছে প্যাসিভ, আমাদেরকে প্যাসিভের ফর্মে করতে হবে। কাজটি করা হবে, অর্থাৎ এখানে তাহলে হবে কি, কাজ সাবজেক্ট, দ্য ওয়ার্ক, এর সঙ্গে অবশ্যই উইল নিতে হবে। দ্য ওয়ার্ক উইল বি করা, ভার্ব V3 নিতে হবে, ডান, এটা হচ্ছে V3। এই যে
উইল বি তারপর ভার্বের তৃতীয় রূপ, দ্য ওয়ার্ক উইল বি ডান, কাজটি করা হবে। এই তাহলে আমরা প্যাসিভ বুঝতে পারলাম, ফিউচার ইনডেফিনিটের। এবার অবশ্য আমরা করব হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস, তা আমি আগেই বলেছিলাম কন্টিনিউয়াস শব্দের অর্থ হলো চলমান, যেটা চলছে, আর ফিউচার মানে হলো ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতে যে কাজটা চলতে থাকবে সেটাকেই বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি ডাকতে থাকবো, তাহলে বাক্যের শেষে যদি থাকে ডাকতে থাকবো, করতে থাকবো, বলতে থাকবো, শুনতে থাকবো, চলতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কিছু করতে থাকবো, তাহলে আমাদেরকে কি হবে, সেটা হবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো একটা কিছু চলমান থাকবে, তাহলে আমাদেরকে করতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন প্রশ্ন হলো, আমি ডাকতে থাকবো, কে ডাকতে থাকবে? আমি, আমি ডাকতে থাকবো, অর্থাৎ এই ডাকার কাজটা যে করবে আমি, সে বাক্যের মধ্যে উপস্থিত, অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে ইংরেজিটা কেমন হবে? আমি ডাকতে থাকবো, অর্থাৎ আই উইল বি কলিং, আই উইল বি কলিং। কলিং কেন? যেহেতু কন্টিনিউয়াস তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে স্ট্রাকচারটা কেমন হলো? সাবজেক্ট শ্যাল উইল, তারপর বি, তারপর ভার্বের সঙ্গে ভিআইএনজি, এটা হলো অ্যাক্টিভ। ওকে, সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে হয়ে যাবে অ্যাক্টিভ। আমি ডাকতে থাকবো, আই উইল বি কলিং। কিন্তু যদি বলা হয় আমাকে ডাকতে থাকা হবে, আমাকে ডাকতে থাকা হবে, আমাকে বলা 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 হতে থাকবে, আমি যদি বলি আমাকে বলা হতে থাকবে, কাজটি করা হতে থাকবে, কথাটি শোনা হতে থাকবে, গানটি বাজতে থাকবে, এরকম ভবিষ্যতে, তাহলে কি হবে? এই যে ডাকতে থাকা হবে, বলতে থাকা হবে, শুনতে থাকা হবে, যেতে থাকা হবে, আসতে থাকা হবে, খেতে থাকা হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা প্যাসিভ হবে। কেন? এখানে বলছে আমাকে ডাকতে থাকা হবে, কে ডাকবে? আমাকে কে ডাকবে? সে তো এখানে উপস্থিত নাই, তাহলে এটা প্যাসিভ। তাহলে প্যাসিভে কি হবে? আমাকে ডাকতে থাকা হবে, আই উইল বি বিং, তারপর কল্ড, আই উইল বি বিং কল্ড, আমাকে ডাকতে থাকা হবে। স্ট্রাকচারটা কেমন হলো? সাবজেক্ট শ্যাল অথবা উইল, সাবজেক্ট অনুযায়ী নিতে হবে, তারপরে আমার হবে হচ্ছে বি বিং, তারপরে হবে ভি3, এটা হলো প্যাসিভ, এটা হলো প্যাসিভ। সাবজেক্ট শ্যাল বি বিং অথবা উইল বি বিং, তারপর ভার্বের তৃতীয় রূপ, তাহলে আমার এটা হলো প্যাসিভ, আমাকে ডাকতে থাকা হবে। আমি যদি বলি আমি কাজটি করতে থাকব, আমি কাজটি করতে থাকব, কে করতে থাকবে? আমি, বাক্যের মধ্যে কাজটা যে করবে সে উপস্থিত, তাহলে এটা এই অ্যাক্টিভের নিয়মে করতে হবে। তাহলে আমাকে কি হবে? আমি কাজটি করতে থাকবো, সাবজেক্ট আই উইল বি, তারপরে হবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, কি? করা, করার ইংরেজি ডু থেকে হবে হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক। এখন বলছে কাজটি করতে থাকা হবে, আমি কাজটি করতে থাকবো, কিন্তু যদি বলা হয় কাজটি করতে থাকা হবে, কে করবে কাজটা? এখানে এখানে তো আমি ছিল, এখানে কি কেউ আছে? আমি, তুমি, রহিম, করিম, কেউ নাই, তাই এটা হবে হচ্ছে প্যাসিভ। যে কাজটা করবে সে যদি বাক্যের মধ্যে উপস্থিত না থাকে তাহলে সেটা হবে হচ্ছে প্যাসিভ, অর্থাৎ প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে এটা। তাহলে কাজটি সাবজেক্ট দ্য ওয়ার্ক উইল বি বিং
করতে থাকা হবে, করার ইংরেজি ডু থেকে ডান, V3 নিতে হবে। দ্য ওয়ার্ক উইল বি বিং ডান, কাজটি করতে থাকা হবে, এটা হলো প্যাসিভ। ঠিক আছে, তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সও বুঝলাম। যদি কিছু বুঝতে না পারো কমেন্টে জানাও, আমি চেষ্টা করব কমেন্ট থেকে তোমাদেরকে সেই সমস্যার সমাধান করার। এবার আসো আমরা ফিউচার পারফেক্ট টেন্স শিখি। তাহলে দেখো, আমরা এবার শিখব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের আমরা শুধু অ্যাক্টিভটাই শিখব, প্যাসিভ শেখার দরকার নাই। প্যাসিভ খুব বেশি ব্যবহার হয় না ফিউচার পারফেক্ট টেন্সের। ওকে, আচ্ছা, আগামী সপ্তাহের মধ্যে সে তার প্রজেক্টটি সম্পূর্ণ করে থাকবে, অর্থাৎ বাক্যের শেষে যদি থাকে করে থাকবে, বলে থাকবে, শুনে থাকবে, গিয়ে থাকবে, এসে থাকবে, হেসে থাকবে, কেঁদে থাকবে, খেয়ে থাকবে, এই কথাগুলো আমি যতগুলো বললাম প্রত্যেকটা খাতায় নোট করে রাখো। বাংলা বাক্যের শেষে যদি থাকে এরকম, তাহলে আমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে। ফিউচার পারফেক্ট টেন্সে যে করতে হবে, যে যেমন বলছে আগামী সপ্তাহে, অর্থাৎ ভবিষ্যতে কেউ কিছু একটা কাজ করে থাকবে যদি বোঝায়, তাহলে আমাদেরকে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে। কে করে থাকবে? সে করবে। যে করবে সেই বাক্যের মধ্যে উপস্থিত, তাই এটা অ্যাক্টিভ। যদিও আমরা প্যাসিভ শিখবো না, কিন্তু বাক্যটা কেন অ্যাক্টিভ সেটা তো আমাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে কি হবে? আমরা করি আগে ইংরেজিটা করি। সেটা হচ্ছে সে হলো এখানে সাবজেক্ট, অর্থাৎ হি উইল হ্যাভ ফিনিশড হার প্রজেক্ট। দুঃখিত, আমি যেহেতু এখানে হি নিয়েছি, তাহলে আমাকে এখানে হিজ নিতে হবে। এখানে যেহেতু আমি হি নিয়েছি, হিজ নিতে হবে। যদি শি নিতাম তাহলে এখানে হার নিতাম। হি উইল হ্যাভ ফিনিশড হিজ প্রজেক্ট আগামী সপ্তাহের মধ্যে। এটার ইংরেজি হচ্ছে বাই নেক্সট উইক। হি উইল হ্যাভ ফিনিশড হিজ প্রজেক্ট বাই নেক্সট উইক। তাহলে এটার স্ট্রাকচারটা কি হলো? এটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসাবে হবে হচ্ছে উইল অথবা শ্যাল, তারপরে হ্যাভ, অর্থাৎ উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। তবে ফিউচার টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় সব সাবজেক্টের সঙ্গেই উইল হয়। ঠিক আছে, উইল ব্যবহার করা যায়, শ্যাল এখন খুব বেশি ব্যবহার হয় না বললেই চলে। তাহলে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, তারপরে ভার্বের তৃতীয় রূপ, এটা অ্যাক্টিভ, তারপরেও তৃতীয় রূপ। সেটা যদি পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট হোক, ফিউচার হোক অথবা পাস্ট হোক, যদি সেটা পারফেক্ট টেন্স হয় তাহলে সেটা অ্যাক্টিভেও V3, প্যাসিভেও V3। এটা আমাদেরকে মনে রাখতে হবে, ভার্বের তৃতীয় রূপ। তাহলে সাবজেক্ট, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, তারপর ভার্বের তৃতীয় রূপের পরে যদি কিছু থাকে সেটা। আর একটা উদাহরণ করব আমরা। ডিসেম্বরের মধ্যে আমি যথেষ্ট টাকা সঞ্চয় করে থাকব। এই যে বাক্য শেষে আছে করে থাকব, সঞ্চয় করে থাকব, গিয়ে থাকবে, এসে থাকবে, এরকম যদি থাকে তাহলে এটা আমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করি। তাহলে সঞ্চয় করে থাকবে, কে সঞ্চয় করে থাকবে? আমি, তাহলে এটাই সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে আই উইল হ্যাভ, সঞ্চয় করার ইংরেজি সেভ। সেই সেভ থেকে ভার্বের তৃতীয় রূপ করতে হবে, তাহলে ডি যুক্ত হয়ে যাবে। আই উইল হ্যাভ সেভড এনাফ মানি ডিসেম্বরের মধ্যে, এর ইংরেজি হচ্ছে বাই ডিসেম্বর, বাই ডিসেম্বর। ডিসেম্বরের মধ্যে আমি যথেষ্ট টাকা সঞ্চয় করে থাকব। তাহলে সর্বশেষ টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবার আমরা দেখব। তাহলে দেখো, আমরা সর্বশেষ টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এসে পৌঁছেছি। এখন এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স
কখন হবে আমরা এই বাক্যটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে বলছে যে আগামী বছরের মধ্যে আমার এই কোম্পানিতে 10 বছর যাবত কাজ করা পূর্ণ হয়ে থাকবে। অর্থাৎ বাক্যটাতে কি বোঝা যাচ্ছে যে এই কোম্পানিতে কাজ করে কে? আমার, অর্থাৎ আমি কাজ করি। কাজ করাটা শুরু হয়েছে 10 বছর আগে এবং এখনো বর্তমানে কাজটা আমি করছি এবং আগামী বছর অর্থাৎ ভবিষ্যতে আগামী বছরের মধ্যে আমার 10 বছর কাজটা পূর্ণ করা হয়ে যাবে। এরকম বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। তাহলে আমরা আগে ইংরেজিটা করি, তারপর আমরা স্ট্রাকচারটা বের করছি। 10 বছর যাবত কে কাজ করবে? আমার, আমি, অর্থাৎ এটা সাবজেক্ট, অর্থাৎ আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 years আগামী বছরের মধ্যে। এর ইংরেজি হলো বাই নেক্সট ইয়ার। I will have been working for 10 years by next year. তাহলে স্ট্রাকচারটা কেমন হলো? সাবজেক্ট উইল অথবা শ্যাল, তার সঙ্গে থাকবে হ্যাভ বিন এবং তার সঙ্গে থাকবে ভার্বের আইএনজি যোগ, ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হলে পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবেই। সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এটা হলো স্ট্রাকচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। আমরা সর্বশেষ আর একটা উদাহরণ করব। যেমন এখানে বলছে আজ রাত 10টার মধ্যে, আজ রাত 10টার মধ্যে আমার 5 ঘন্টা পড়া হয়ে থাকবে। তার মানে কি বোঝাচ্ছে? পড়াটা হয়তো এতক্ষণে শুরু হয়েছে বা আগে থেকে শুরু হয়ে গেছে, বর্তমানেও আমার পড়া চলছে এবং আগামী মানে ভবিষ্যৎ, রাত 10টা এখনো বাজেনি, 10টা বাজতে বাজতে আমার 5 ঘন্টা পড়া হয়ে যাবে, 5 ঘন্টা পড়া পূর্ণ হয়ে যাবে। এরকম বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমরা করি সাবজেক্ট অর্থাৎ আই উইল হ্যাভ বিন studying, I will have been studying 5 ঘন্টা for 5 hours. আজ রাত 10টার মধ্যে by 10 p.m. tonight. আজ রাত 10টার মধ্যে, তার ইংরেজি হলো by 10 p.m. tonight. I will have been studying for 5 hours by 10 p.m. tonight. আজ রাত 10টার মধ্যে আমার 5 ঘন্টা যাবত পড়া পূর্ণ হয়ে থাকবে বা 5 ঘন্টা যাবত পড়া হয়ে থাকবে। এই হলো আমাদের 12টা টেন্স আমরা শিখলাম। এটার আমরা অ্যাক্টিভ শিখবো, এটার প্যাসিভ শেখার দরকার নাই। সব টেন্সেরই প্যাসিভ শেখার দরকার হয় না। ইংরেজরা সাধারণত অ্যাক্টিভ টেন্সেই বেশি কথা বলে, প্যাসিভে খুব কম কথা বলে, কিন্তু আমরা যারা বাঙালি আমাদের ক্ষেত্রে প্যাসিভটা একটু বেশি ব্যবহার হয়ে থাকে, তাই আমাদেরকে প্যাসিভ শিখতে হয়। ঠিক আছে, শেষ পর্যন্ত যারা এটা করলে তারা ইংরেজির অনেকখানি শিখে ফেললে। আমি আশা করব যে তোমরা এগুলো বাড়িতে এটা নোট করে রাখবে এবং ভবিষ্যতে আরো বেশি বেশি করবে। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।